আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, ওনার মিজান ডিবিএন এমবিএ ওয়ার্ল্ড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্সিং থেকে বা ফিনান্স থেকে ফিনান্সিয়াল প্ল্যানিং। 3-2 অধ্যায়। এটা 3-এর মধ্যে 2টা অধ্যায় আছে, 3-1 এবং 3-2। 3-এর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং। এই ফিনান্সিয়াল প্ল্যানিং বলতে আমরা বুঝবো ক্যাশ বাজেট। কি বুঝবো? ক্যাশ বাজেট, অর্থাৎ নগদান বাজেট। এই নগদান বাজেটের মধ্যে কি আসবে আর কি আসবে না আমি প্রথমে বলে দিচ্ছি। দাও, এই ক্যাশ বাজেটের মধ্যে যদি কোনো অঙ্কে দেওয়া ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, ঠিক আছে, এটা কোনো সময় ইউজ হবে না। অঙ্কে দেওয়া থাকবে কিন্তু ক্যাশ বাজেটে কোনো সময় ডিপ্রিসিয়েশন ইউজ হবে না। মনে থাকবে, ক্যাশ বাজেটে ডিপ্রিসিয়েশনটা ইউজ করা যাবে না। প্রথম শর্ত কিন্তু এটা দিচ্ছি, কি ইউজ করা যাবে না? ডিপ্রিসিয়েশন। আচ্ছা, নগদান বাজারটা কি? একটা সময় দেওয়া থাকবে। ক্যাশ বাজারটা কি? একটা সময় দেওয়া থাকবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, এরকম একটা সময় দেওয়া থাকবে। ওই সময়ের ভিতরে কোনো টাকা পাইলে এটাই ক্যাশ বাজারের আওতাভুক্ত হবে। আবার ওই সময়ের ভিতরে কোনো টাকা চলে গেলে এটাও ক্যাশ বাজারের আওতাভুক্ত হবে। এমন হলো আমার বাজারটা হচ্ছে এরকম: মে, জুন, জুলাই। মে, জুন, জুলাই, এই 3 মাসের বাজেট আমার। এই 3 মাস হচ্ছে আমার বাজেট পিরিয়ড, বাজেটিং টাইম। এই 3 মাসের হিসাব আমি করতেছি, ঠিক আছে। এই 3 মাসে নগদ কত টাকা আছে, কত টাকা প্রাপ্তি হবে, কত টাকা প্রদান হবে, এগুলো এনে আওতাভুক্ত হবে, ঠিক আছে, বা হিসাবের আওতাভুক্ত হবে। এখন কথা হচ্ছে যে আমার এই মার্চ মাসে একটা সেলস ছিল। ওই সেলসের টাকাটা আমি মনে হয় 1,20,000 টাকা সেলস ছিল। তখন আমার বলছে যে আমি মার্চে আপনি সেলস করছেন আমার কাছে, সমস্যা না, আমি মার্চে কোনো টাকা দিব না। এই টাকাটার 20% দিব আপনাকে এপ্রিলে। কবে দিব? এপ্রিলে। মেতে দিব 60%, 80 গেল না? আর জুনে দিব 20%। আমি বিক্রি করছি কি মাসে? মার্চ মাসে। এই টাকাটা পাবো কি 1 মাস 1 দিনে বিক্রি করছি, কিন্তু টাকাটা পাবো কয় মাসে? 3 মাসে। কোন কোন মাসে? মার্চে বিক্রি করছি, মার্চে 1 টাকাও পাবো না। এপ্রিল দিব আবার 20%। তাহলে এপ্রিল কি বাজারের মধ্যে আছে? নাই। কিন্তু এটা মে, এটা এপ্রিল, এটা মে, এটা কি জুন। তাহলে এই 2 মাস কিন্তু বাজারের মধ্যে আছে না? তাহলে এই 2 মাস এটা খালি কাউন্ট হবে, এটা কাউন্ট হবে না। অর্থাৎ একটা সময় দেওয়া থাকবে, একটা সংশ্লিষ্ট সময়কাল দেওয়া থাকবে। ওই সময়ের ভিতরে কোনো প্রাপ্তি প্রিভিয়াস কোনো মাসে, প্রিভিয়াস মানে পূর্বের কোনো মাসের প্রাপ্তি যদি এনে এসে কালেকশন করা হয়, তাহলে এটা ক্যাশ বাজেটে আওতাভুক্ত হবে। আবার এরকম হইতে পারে আমি একটা জিনিস ক্রয় করছি, তার জন্য টাকা পে করতে হবে। যদি বিক্রয় করো টাকা পাও, তাহলে ক্রয় করলে কি টাকা দিতে হবে না? আমি কিনছিলাম, এটা বলা হয় কি অ্যাকাউন্টস পেয়েবল। এটা কি বলে? অ্যাকাউন্ট পেয়েবল। আর বিক্রয় করলে বলা হয় রিসিভেবল। এখন আমি কিনছিলাম মার্চ মাসে, কি সমস্যা? মার্চ মাসে কিনছি। এখন ওই লোকে বললো যে মার্চ মাসে কিনছেন, সমস্যা নাই, মার্চ মাসে আমাকে কত টাকা দিবেন? 20% দিবেন। আমাকে কি মাসে দিবেন? মার্চে দিবে 20%, এপ্রিলে দিবে 60%, এবং মেতে দিবে কত পার্সেন্ট? 20%। এরকম হইতে পারে না? তাহলে শুধুমাত্র দেওয়া এই সময়ের ভিতরে কি শুধুমাত্র এই বাজেট পিরিয়ডের মধ্যে শুধুমাত্র এই মেয়েটাই আছে, আর কেউ নাই। শুধুমাত্র এই মেয়েটা কাউন্ট হবে। না, এটা আমার না, লোক আছে। কথা বুঝছ? আমি ক্রয় করছি কবে? মার্চে। তাহলে মার্চ মাসে ক্রয় করছি, মার্চ মাসে কত পার্সেন্ট টাকা দিছি? আর এপ্রিলে কত দিছি? তাহলে 80% টাকা চলে গেল কিনা? আর রয়েছে কত পার্সেন্ট? 20% আমি মেতে দিব। তাহলে এরপরে কি আরো টাকা আছে? তাহলে আমার এই বাজেট পিরিয়ডের মধ্যে কোন মাসটা আসছে? শুধু মে না? আমার শুধুমাত্র এইটা কাউন্ট করলেই হবে, বাকি দুইটার দরকার নেই।
ক্লিয়ার? তাহলে একটা সময়কাল দেওয়া থাকবে, এই সময়কালের মধ্যে কোনো টাকা আসলে কেন আসলো তার নিয়ে হিসাব করতে হবে, আবার কোনো টাকা চলে গেলে তা কেন গেল তার জন্য কি হিসাব করতে হবে। এটা বলা হয় কি ক্যাশ বাজেট বা নগদ দান বাজেট, মানে নগদ বাজেট, নগদান বাজেট। নগদান বই নাই কিন্তু, আবার ক্যাশ বাজেটকে কেউ নগদান বই বলে ভুল করে না। এখন ক্যাশ বাজেটের মধ্যে ডিপ্রিসিয়েশন কথাটা ইউজ করা যাবে না। এখন মনে হয় আমি জুন মাসে কোনো কিছু ক্রয় করলাম, 10,000 টাকা একটা জিনিস ক্রয় করছি কি মাসে? জুন মাসে। ক্রয়টা করছি কিন্তু জুন মাসে, কিন্তু টাকা তো দেই নাই। বলছে জুন মাসে ক্রয় করছো কিন্তু টাকা দিবা কি আগস্টে। এই টাকাটা পে করবে কবে? আগস্টে। আমি জিনিসটা ক্রয় করছি কবে? জুনে, কিন্তু টাকাটা দিব কবে? আগস্টে। তাহলে এটাও ক্যাশ বাজেটে আওতাভুক্ত হবে না, কারণ কি আমার এই সময়ের ভিতরে কোনো নগদ টাকা দিতে হয়েছে না। আমার বাজেটিং পিরিয়ডে কোনো সময় টাকা পে করতে হয়েছে, তাহলে আসবে না। এই সময়ের ভিতরে হইতে হবে। আবার একটা ব্যালেন্স বিডি দেওয়া থাকবে, হয় একটা কি ব্যালেন্স বিডি দেওয়া থাকবে, বিগিনিং ব্যালেন্স দিও, ব্যালেন্স বিডি দেওয়া থাকবে। যে মাসের ব্যালেন্স বিডি দেওয়া থাকবে ঠিক ওই মাস থেকে বাজেট শুরু হবে। মনে হয় এটা তোমার মে জুন থেকে বলছি, ঠিক আছে? এটা তোমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম উল্লেখ আছে, প্লাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর উল্লেখ আছে। এই সবগুলা মাসে থেকে বলতে হয় কি যে ব্যালেন্স বিডিটা দেওয়া আছে শুধুমাত্র মে মাসের, বা ব্যালেন্স বিডি অন মে। ঠিক আছে? তাহলে মে মাস থেকে শুধুমাত্র বাজার শুরু করতে হবে। অঙ্কের মাস কিন্তু অনেকগুলো দেওয়া আছে, যে মাসের ব্যালেন্স বিডি দেওয়া থাকবে ঠিক ওই মাস থেকে বাজার শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, নগদে আমরা কিভাবে টাকা পাইতে পারি? এক, নগদে আমি বিক্রি করতে পারি না, আর নগদে বিক্রি করলে টাকা আসবে না। ক্যাশ রিসিভ কি কি কারণে হইতে পারে? নগদে কোনো কিছু বিক্রি করলে টাকা আসবে কি না? ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর্স। ডেপ্টর্স মানে কি? দেনাদার। আমি কারো কাছে আগে বিক্রি করছিলাম, এখন দেনাদার আজকে আমার টাকা দিয়েছে, এটা কি ক্যাশ বাজারে আওতাভুক্ত না? আমি নগদ পাইতেছি কি না? আচ্ছা, মনে করো বেলায়েতের বউ চাকরি করে, নগদ টাকা দিবে না? ক্যাশ রিসিভ ফ্রম আদার সোর্স, ক্যাশ রিসিভ ফ্রম আদার সোর্স। আচ্ছা, একটা ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ তুমি বিক্রি করছো, টাকা আসবে কি না? টাকা আসবে কি না? শেয়ার বিক্রি করছো, টাকা আসবে না? টাকা আসলে হইলো। টাকা আসার উৎসগুলা জানতে হবে আগে। উৎসগুলা কি কি আছে দেখে এর মধ্যে আছে নাকি, নাহলে অন্য বই থেকে দিব। আছে, তোমরা 3-এর 3.89 3.289 দিতে তাকাও। পাইছো না? গ্রুপে নক দাও। কি কি কারণে ক্যাশ রিসিভ হতে ব্যালেন্স বিরুদ্ধে থাকবে? ক্যাশ রিসিভ মানে কি? নগদ প্রাপ্তি। কি কি মানে দেয়? ক্যাশ সেলস, নগদে বিক্রি করলে টাকা আসবে। গ্রুপে দেখবা বই নাই, তারা তারা গ্রুপ বই আছে না? নাও, এনে আসবা, আসো আস্তে আস্তে পিছন দিকে লইও, পালাই দিলে আমিও ঘুরে যাই। জীবনের দাম কম। দেখো ক্যাশ সেলস, নগদে বিক্রি করলে কি টাকা আসবে না? কালেকশন ফ্রম ডেপ্টর্স, কালেকশন ফ্রম ডেপ্টর্স, কালেকশন করে টাকা আসবে। শেয়ার সেলস, সেলস অফ শেয়ার, শেয়ার বিক্রি করলে টাকা আসবে। তারপর হচ্ছে কি ইন্টারেস্ট রিসিভ মানে বিনিয়োগের সুদ, আর টাকা ব্যাংকে জমা রাখছো, এখন ওই থেকে সুদ আসতেছে কি? টাকা আসতেছে না? আচ্ছা, এরপরে ব্যাংক লোন, ব্যাংকে থেকে লোন নিলা, নগদ টাকা পাবা কিনা? দায় সৃষ্টি হোক, সমস্যা নাই, নগদ টাকা তো পাইতেছি। আচ্ছা,
এরপরে অ্যাসেট সোর্স, যে কোনো সম্পদ বিক্রি করলে কি টাকা আসবে। পরে বলবা কি ক্যাশ রিসিভ ফ্রম আদার সোর্স, অন্য কোনো উৎস থেকে টাকা আসতে পারে, ঠিক আছে। এই সব কটা বলবা কি টোটাল রিসিপ্ট। তারপরে পেমেন্টগুলো কি কি হইতে পারে? ক্যাশ পারচেস, নগদে ক্রয় করলে টাকা চলে যায়। এরপরে পেমেন্ট টু ক্রেডিটর, পাওনাদারকে প্রদান করলে টাকা চলে যায়। পেমেন্ট টু ক্রেডিটর, পাওনাদারকে প্রদান করলে কি টাকা চলে যায়। এরপরে ওয়াজেস এন্ড স্যালারি পেড করলে টাকা চলে যায়। ওভারহেড এক্সপেন্স দিলে টাকা চলে যায়। রিডাকশন অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চারের মূল্য হ্রাস পাইলে। শেয়ার কিনছো লাভের আশায়, মূল্য কম তার না। ইন্টারেস্ট পেড মানে কি ঋণের সুদ প্রদান করলে। এরপরে ডিভিডেন্ড পেড, লভ্যাংশ প্রদান করলে। পারচেজ অফ মেশিনারি, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে টাকা চলে যায়। এরপরে হায়ার পারচেজ ইনস্টলমেন্ট, যে কোনো জিনিস ভাড়া নিলে এখন টাকা দিতে হয়। ওই বিয়ার গেট বানানো হয়েছে, আবার কি গাড়ি বানানে না, টাকা দেওয়া লাগে না। আচ্ছা, হল রুম বানানে। এরপরে তো আর কি এই যে হায়ার পারচেজ ইনস্টলমেন্ট পেমেন্ট আর কি, এগুলোর জন্য টাকা চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো বলবো টোটাল পেমেন্ট। টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলে কি ব্যালেন্স সিডি বেরিয়ে আসবে। আর নিচে আসলে ব্যালেন্স সিডি, প্রথম মাসে যেটা ব্যালেন্স সিডি, এটাই পরের মাসে কি ব্যালেন্স বিডি হয়ে যাবে। চলেন আমরা আর একটু সামনের দিকে আগাই। যে বড় আইটেম দিচ্ছে মারি মাই, তাই তো করা লাগবে নে। আস্তে কথা বলো না। আইসস পড়তে না পড়ালে তো না। ক্যাশ আসলো, আরেকটা পেয়ে দিতেছি। পয়সা দ্বিতীয় পেজটা দিলাম। আর হিন্টস দেওয়া আছে, রিমেম্বার দ্য ফলোয়িং হোয়েন প্রেফারিং ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। রিসিভ অ্যান্ড পেমেন্ট যখন করবা তখন এগুলো মনে রাখবা। এক, এন্ড অফ মান্থ বলতে 1 মান্থ ধরতে হবে। আর এন্ড অফ মান্থ বলতে কি 1 মাস ধরতে হবে। লাস্ট ডেট অফ মান্থ বলতে 1 মান্থ ধরতে হবে। মাসের শেষ তারিখ মানে কি 1 মান্থ ধরে নিতে হবে। এটা ওখানে পাবা না, ফোনে পাবা। ফোনে দাও, মেসেঞ্জারে আমি দিচ্ছি, গ্রুপে দাও, গ্রুপে। এরপরে ফলোয়িং মান্থ বলতে 2nd মান্থ ধরতে হবে। আর ফলোয়িং মান্থ বলতে কি ধরতে হবে 2nd মান্থ। নেক্সট ফলোয়িং মান্থ বলতে 3rd মান্থ হতে হবে। আর নেক্সট মান্থ বলি আমরা, নেক্সট মান্থ বলতে কি পরের মাস বুঝি, কিন্তু ফলোয়িং মান্থ তারপরে মাস বোঝায়, অর্থাৎ তৃতীয় মাস। 2nd মান্থ ফলোয়িং বলতে 3rd মান্থ হতে হবে। 3rd মান্থ ফলোয়িং বলতে 4th মান্থ। 2 মান্থ কিসে কি গ্রুপে যায় নাই? তুমি একটু এক কাজ করো, এবার লাড়াচাড়া দেও। ওই ফোন কোনটা তোমার? তুমি কি এই গ্রুপে নাই? শিবাজি, তোমার নাম কি শিবাজি না ইবাজি? নিশাত, বাংলা না ইংলিশে? নি এনাই, সর্বনাশ করে আলছ। বারণ কথা না। দেখি আবার বারণটা দেখি। নিশাত এইচ-এ-টি, না নিশাত তাসলিম কেউ নাই। তুমি মনে হয় বাংলাদেশও নাই। দাঁড়াও, এটা তো তোমার ইয়া থাকার কথা তো, সি মেম্বার। ফেসবুক ইউজার কার্ড এটা হ্যাঁ আছে তো, এই যে ইবা, এই যে ইবা।
তোমার তো দুই আইডিয়া ছিল। এ অনেক পোলাপান, এত পোলাপান কই? তা আমি কি করব? তুমি অ্যাড আছো, তোমার আসে না, আমি কি করব? খেয়াল করো। আর লাস্ট ডেট অফ মান্থ বলতে কি হতো? এন্ড অফ মান্থ বলতে 1 মান্থ হতে হবে। লাস্ট ডেট অফ মান্থ বলতে কি 1 মান্থ হতে হবে, ঠিক আছে? পরে ফলোইং মান্থ বলতে দ্বিতীয় মাস বা সেকেন্ড মান্থ হতে হবে। নেক্সট ফলোইং বলতে থার্ড মান্থ, এবং 2 মান্থ ফলোইং বলতে থার্ড মান্থ হতে হবে। সেকেন্ড মান্থ ফলোইং বলতে থার্ড মান্থ ফলোইং বলতে ফোর্থ মান্থ হতে হবে, নাকি? চলেন একটা অঙ্ক করে আসি। না, এর কোনো সূত্র নাই, এটুকু বলছি। হ্যাঁ, এ তোমরা বই না? তোমরা ইউনিভার্সিটিতে আসছে, এরকম একটা অঙ্ক খুঁজে বের করি, খুব কষ্টের কাজ। আর দেখো তোমার 114 পেজ, 2015 সালে বোর্ড কোশ্চেন। আচ্ছা, প্রবলেম 17, লাস্ট কোশ্চেন, একদম শেষ থেকে শুরু হোক, নাকি? তাহলে কি বলা আছে? এ কোম্পানি হ্যাজ ফলোইং ইনফরমেশন, এই ইনফরমেশন দেওয়া আছে। তো এর মাস দেওয়া আছে মে এবং জুন মাস, পাইছ? মে মাস আর জুন মাস দেওয়া আছে। তার মধ্যে কি বলা আছে? ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস, 17 নম্বর, 17। ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস, এবং তোমার কি পারচেস ডিসকাউন্ট, অ্যাকাউন্ট পেবল বিগিনিং, অ্যাকাউন্ট পেবল এন্ডিং, এবং ক্যাশ অপারেটিং এক্সপেন্স। পরে বলছে কি দ্য নেট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস। বাকিতে যা বিক্রয় করা হয় তার 50% ওই মাসেই পাওয়া যায়, and 30% in the following month, মানে পরের মাসে, and 20% সেকেন্ড ফলোইং মান্থ, মানে তৃতীয় মাসে। such sales মার্চ and এপ্রিল দেওয়া আছে কতটুকু? 1,20,000 টাকা এবং 1,40,000 টাকা রেসপেক্টিভলি, ঠিক আছে? দা এস্টিমেটেড ক্যাশ ব্যালেন্স মে মাসের 1 তারিখে দেওয়া আছে কতটা? 15,000 টাকা। তোমার বাজার করতে হবে কি? ক্যাশ বাজার ফর দি মান্থ অফ মে অ্যান্ড জুন। তোমার বাজার করতে হবে কি? মে মাস এবং জুন মাসের। এখন মে মাস আর জুন মাসের বাজার করতে হবে। এপ্রিল আর মার্চ কেলে দেওয়ার লাগলো, কারণ আছে না? অবশ্যই কারণ আছে। আচ্ছা, এরপর তোমার ওয়ার্কিং করতে পারবে না দুইটা। আচ্ছা, অ্যাকাউন্ট পেবল বিগিনিং কি বুঝো? অ্যাকাউন্ট পেবল কি? অ্যাকাউন্ট পেবল কি? পাওনাদার। পাওনাদার কিভাবে সৃষ্টি হয়? বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে অ্যাকাউন্ট পেবল বিগিনিং মানে কি? বছরের শুরুতে বা মাসের শুরুতে এটা ছিল, মানে গত মাসের, প্রিভিয়াস কোনো মাসের, এটা এই মাসে একই বিগিনিং হয়ে গেছে। নতুন করে আবার বাকিতে ক্রয় করলাম, এটা যোগ হবে না? আবার অ্যাকাউন্ট পেবল এন্ডিং কি? এন থেকে খরচ টরচ করার পরে বা বাকিতে কিনলাম, পরিশোধ করার পরে এত টাকা বাকি রয়েছে, টাকা পরিশোধ করার পরে কি এত টাকা বাকি আছে, এটা বলে কি অ্যাকাউন্ট পেবল এন্ডিং। তাহলে প্রথমে আমরা দুইটা ওয়ার্কিং করবো এনে। ক্যালকুলেশন অফ ডেপ্টর, ক্যালকুলেশন অফ ডেপ্টর। ডেপ্টর বলতে কি বোঝায়? দেনাদার। আর এনে দেওয়া বিক্রয় করছে 1 মাসে, কিন্তু টাকা পাবা 3 মাসে, 3 বারে। এজন্য ঘরগুলো একটু স্পেস করে দিবা, একটা প্রতিটা ঘরের মধ্যে 3টা করে লাইন আড়ে। মান্থ, credit sales,
মার্চ এপ্রিল দেওয়া আছে না? মার্চ মাসে কত আছে? 1,20,000 টাকা। 1,40,000। আর ক্রেডিট সেলস মে মাসে কত আছে? 70,000 না 75,000? ক্রেডিট সেলসটা কিন্তু এটা কত? 1,00,000। এই সেটটাকে কভার করে দেওয়া যায়। এটা মার্চ থেকে শুরু হয়, মার্চ, এপ্রিল, মে এবং কত? জুন। শর্তটা কি আছেন? যে মাসে বিক্রি করবে এই মাসে কত? 50, পরের মাসে কত? 30, এরপর মাসে কত? 20 না? আর যে মাসে বিক্রি করবে এই মাসে কত টাকা পাবা? 50%। পরের মাসে কত? 30, এরপরের মাসে কত? 20%। ওকে, তাহলে 1,20,000 টাকা 50% কত? 60,000 টাকা। এটা কি মাসে পাবা? মার্চেরটা মার্চেই। এরপরের মাসে পাবা কত? 30%, 3/32। এটা সিঁড়ির মতো যাইবা। আবার এরপরের মাসে কত? 20%, 12 × 24। হয়েছে? অত আমি বিক্রি করছি কোন মাসে? মার্চে। এই টাকাটা মার্চে পাবো 60%, 50%। তাহলে এটার 50% কত? এই টাকাটা। এই টাকাটারই 30% হচ্ছে এই টাকাটা। এই টাকারই 20% হচ্ছে এই টাকাটা। এই সবটি যোগ করে মিলে দাও, তোমার কি 1,20,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, আমি বিক্রি করছি একসাথে, কিন্তু টাকা দিব আমার 3 কিস্তিতে, 3 ধাপে। হয়েছে? এটা কত? 1,40,000। কি মাস? এপ্রিলের টাকাটা এপ্রিলে কত পার্সেন্ট পাবা? 50%। তাহলে এটা 14,000 টাকা, 50% কত? 70,000 টাকা। এটা প্রিভিয়াস কোনো মাসে আসবে না, দাও। এপ্রিল টাকা কোনো সময় মার্চে আসবে না, সব সামনের দিকে যাবে। এটা কত? 342। বছরের দোকান কত? 28। এই যে এমনি, এই যে 1,40,000 টাকা, এটার 50% কি এপ্রিলে পাবা? এটার 30% কত? এটা পাবা এই মাসে, মে মাসে। এপ্রিলে পরের মাস কি? এপ্রিলে পরের মাস জুন। এরপরে তোমার কি এটা 20% পাবা কি জুনে। বুঝছে? এখন আসলে এটা কত? 72,000 টাকা। এটা কত? 75 না? কি মাস? মে মাস। এই 75,000 টাকা 50% কত? 37,500 কিনা? কি ব্যাপার? এটা মে মাস, মে মাসে না বসাইছি। 50% কত? 37,500। এরপর এটা 30%, 30% কত? ক্যালকুলেটর কই আমার? কি হাঙ্গারাতে বললাম? 22,500 এটা এই মাসে। দাঁড়াও, 20% তো আর দরকার নাই। এটা জুলাই চলে গেছে। জুলাই কি বাজারে আছে? জুলাই কি বাজারে আছে? এটা দরকারও নাই। এটা কত? 1,00,000 টাকা। কি মাস? জুন মাস। জুন মাসের টাকা, জুন মাসে কত পার্সেন্ট পাবা? 50%। আর বাকি যে 30 আর 20 হয়েছে এটা আমার দরকার নাই। না, যে মাসগুলো দেওয়া আছে এই মাসের ভিতরে যারা কালেকশন হিসেবে আসবে শুধুমাত্র ওইটা দরকার, বাকিটা আমার দরকার নাই। মে মাসে বিক্রয়, বাকিতে বিক্রয় দেওয়া আছে 72,000 টাকা ক্রেডিট সেলস আছে। আর যারা ক্যাশ সেলস করছে ওটা দরকার নাই।
এত নগদে পাইছই। আমার দরকার হচ্ছে ক্রেডিট চার্জটা। হয়েছে হয়েছে। আর এই 2 মাসের খালি বাজেট, ঠিক আছে? আমার এই 2 মাস হিসাব করলে বইটি আমার দরকার নাই, কিন্তু এর দরকার আছেন কি হিন্দে কিছু কিছু টাকা কিন্তু না আইছে, আসছে না? তখন তাদের দরকার ছিল, এখন তার দরকার নাই। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এক লাখ 3,500, 28-22,500, তাহলে 1,05,000। এবারে ওয়ার্কিং টু লাগবা, এখন কিন্তু ওয়ার্কিং নাই মেইন। ক্যালকুলেশন অফ ক্রেডিটর, the account payable beginning, অ্যাকাউন্ট পেবল বিগিনিং কত টাকা আছে? তো অ্যাকাউন্ট পেবল বিগিনিং কত টাকা দেওয়া আছে? অ্যাকাউন্ট পেবল বিগিনিং কত? 12,000 টাকা। হ্যাঁ, প্রথম মাসে পড়াটা কত? পড়া 15,000 যোগ ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেস কত টাকা? 1,10,000। 1,10,000 পড়াটা কত? 90 মাইনাস পারচেস ডিসকাউন্ট আছে কিনা? দেওয়া আছে না পারচেস ডিসকাউন্ট? পারচেস ডিসকাউন্ট রিটার্ন দুইটাই বাদ যাবে। ডিসকাউন্ট কত? 7,000। কটা কত? রিটার্ন তাও বাদ যাবে, আর রিটার্ন নাই। অ্যাকাউন্ট পেয়েবল এন্ডিং, তাহলে বা ক্রেডিটর অ্যাভেলেবল, ক্রেডিটর অ্যাভেলেবল। এই দুটো যোগ করবা, এটা বাদ দিবা। 12,000 1,10,000 মাইনাস 22,000, তাহলে এটা কত? 1 লাখ 15,91 হ্যাঁ হয়েছে দুটো ওয়ার্কিং। এবার কেয়ার বাজার ফর দি মান্থ অফ মে অ্যান্ড জুন। এই টাকাগুলো আছে না তোমার কাছে? এগুলো কিন্তু দরকার হবে এখনই। কোনটা? তাড়াতাড়ি করেন নাহলে মুছে ফেলবো। আর কি কোম্পানি? কোম্পানির নাম আছে? একটা নাম দেওয়া থাকতে পারে, ড্যাশ কোম্পানি। ক্যাশ বাজেট ফর দি মান্থ অফ মে অ্যান্ড জুন।
দাও ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। বিডা প্রথম কোন মাসে দেওয়া আছে? 15,000 টাকা মে মাসে। ক্যাশ রিসিপ্ট। ক্যাশ সেলস যাত্রার মাসে দেওয়া ক্যাশ সেল দেওয়া আছে একটা 50,000, এটা কত? 70,000। ডেপ্টর্স, আই ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর্স। এটাকে পেলে না একটা কত? 1 লাখ কত? আর ডেপ্টর্সের ব্যালেন্স বলো। কে 1,35,000? 1,35,000 ওয়ার্কিং ওয়ান এরটা 1,03,535 কেটা বলছে? ব্যাপারটা কত? হ্যাঁ 5,000 কইছে না? খারাপ এর হিসাব আমি করতেছি। উত্তাল করে এলবাম না, তাড়াতাড়ি করবো না। যাও টোটাল ক্যাশ রিসিপ্ট, আর কোনো রিসিপ্ট নাই। ক্যাশ পেমেন্ট বা ক্যাশ পারচেস। আর ক্যাশ পারচেস মানে কি? নগদ ক্রয়। হ্যাঁ 25। পরটা কত? বলছে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর। রেডি 1,91,000 টাকা। তারপর আছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স। কত? ওটা কত? আর কোনো খরচ আছে? আর কোনো খরচ নাই। টোটাল ক্যাশ পেমেন্ট, এই যে ক্যাশ অপারেটিং পেমেন্টস কি কি পেমেন্টস কোথায়? দেখুন না, টোটাল ক্যাশ পেমেন্ট। খেয়াল করো রিসিভ কত টাকা আছে? 50, 15 আর 50, 65। 65 আর হচ্ছে 1,03,500, তাহলে 1,68,000 টাকা। 1,68,500 টাকা রিসিভে। 25,000 যোগ 1,45,000 সব মিলে, তাহলে 1,70,000 টাকাটা। আয় বেলায়েত, তোমার এক মাসে ইনকাম ছিল 1,68,500 টাকা। বই খরচ করছো কত? তুমি ঋণে আছো না জিতে আছো? ভরপুর ঋণ 1,68,000 কত? 500। তাহলে 15 টাকা লসে আছে বেলায়েত, 15 টাকা লসে আছে। আয় প্রথম মাসে যেটা সিডি, এটাই পরের মাসের ব্যালেন্স গিয়ে বিডি হইব। মাইনাস ফিগার থাকলে মাইনাস ফিগার, প্লাস থাকলে প্লাস সি, মনে থাকবে। প্রথম মাসে দেওয়া রিসিভ করছে কত টাকা? সর্বসা করলে 1,68,500, খরচ করছে কত? তাহলে 15 টাকা ঋণে আছে। প্রথম মাসে যারা সিডি, এই সিডি হইব এটাই পজিটিভ আর নেগেটিভ, সমস্যা না। এটাকে পরের মাসে ব্যালেন্স বিডি হবে, মনে থাকবে। থাকতে হবে মনে। এই মন তোমাকে দিলাম, এর মানে কি? 1,69,000 টাকা। 31,000 কেনা কইছে? 28,091।
1,31,000 টাকা 169, তাহলে 38,000 টাকা প্রফিট রয়ে গেছে। হ্যাঁ এনে তোমার খরচ কম করছে দাও, 1,69,000 টাকা রিসিভ করছে আর 1,31,000 টাকা খরচ করছে, তাহলে তোমার কি 38,000 টাকা প্রফিট রয়ে গেছে। এখন পজিটিভ, আগেটা কিন্তু নেগেটিভ, এই যে ব্র্যাকেট মানে নেগেটিভ, এই যে অঙ্ক শেষ, এটাই ক্যাশ বাজেট। আজকের মতো এই ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ মুকিত, এর নাম হচ্ছে মুকিত আবু বকর সিদ্দিক। কমেন্টে জানাই দেন না, হ্যাঁ।